ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার নতুন দলের আত্মপ্রকাশ আগামীকাল। হুমায়ুনের দলের আত্মপ্রকাশে চিরে ভিজবে কি? হুমায়ুনের নতুন দল কতটা দাগ কাটতে পারবে? কংগ্রেস, সিপিএম, আইএসএফকে জোট বার্তা ইতিমধ্যেই হুমায়ুন কবিরের তরফ থেকে দেওয়া হয়েছে। আমরা জানি হুমায়ুনের জোট ফর্মুলায় আদৌ সাড়া দেবে বাকিরা, কারণ এখনো পর্যন্ত বাকিরা অর্থাৎ কংগ্রেস, আইএসএফ এবং সিপিএম তারা রীতিমতো গুরুত্ব দিতে নারাজ। এদিকে মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করার চ্যালেঞ্জও দিয়েছেন ভরতপুরের বিধায়ক। সব মিলিয়ে মুর্শিদাবাদের রাজনীতি এই মুহূর্তে সরগরম। গত কয়েকদিনে টানাপোড়েন বহরমপুরে টেক্সটাইলের মাঠে আয়োজনের কথা বলেন হুমায়ুন। সেই মাঠে শাসক দলের কর্মসূচি অনুমতি দিয়েছে পুলিশ, তাই অবশেষে মির্জাপুরে খারগুপাড়া মোড়ের মাঠে কাল নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। হুমায়ুনের দলের আত্মপ্রকাশে চিরে ভিজবে কি? কতটা দাগ কাটতে পারবেন হুমায়ুন কবির? বাংলার রাজনীতিতে কতটা ফ্যাক্টর হতে পারবেন তিনি? এই প্রশ্নই এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতির অন্দরে। কংগ্রেস, সিপিএম, আইএসএফকে জোট বার্তা তিনি দিয়েছেন বটে, কিন্তু তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তার ফলে হুমায়ুনের জোট ফর্মুলা আদৌ কতটা কার্যকরী হবে বা হবে কিনা সেটা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মির্জাপুরের দিকেই সরাসরি নজর রাখি একটু আমরা। মির্জাপুরের বেলডাঙ্গা মাঠ, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, তোমার আশেপাশের ছবি দেখে যা বুঝতে পারছি তাতে তো জোর কদমে প্রস্তুতি চলছে হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশের। যে ফর্মুলা তিনি বলেছিলেন মুর্শিদাবাদ জেলার 22টা আসনের ক্ষেত্রে, শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সেই ফর্মুলাতে তিনি প্রদেশ কংগ্রেস একটা দল হিসেবে তিনি তাকে আদৌ গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু অধীর চৌধুরী যিনি এই জেলার ভূমিপুত্র, একজন সংগঠক হিসেবে তাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং সেই কারণেই তার প্রস্তাব মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে অধীর চৌধুরীর কাছে গেছে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে সেই জেলাতে যারা যারা মূল বিরোধী দল, যারা এই মুহূর্তে রাজ্যের এই সরকার অর্থাৎ আমাদের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরুদ্ধাচরণ করছে, সেই সমস্ত দলকে তিনি একটা ছাতার তলায় আনতে চাইছেন। এটা যেমন ঠিক, যদি শেষ পর্যন্ত দেখা যায় যে তার এই প্রস্তাবিত জোট এটা নিয়ে টালবাহানা করছে কোনো দল বা কোনো জোট শরিক বা সম্ভাব্য জোট শরিক, তাহলে তিনি রাজ্যের 294টা বিধানসভা আসনে 2026-এ একতরফা প্রার্থী দিয়ে একাই লড়াই করবেন। অর্থাৎ আগামীকালের এই মঞ্চ থেকে হুমায়ুন কবির অত্যন্ত বড় কিছুর ঘোষণা করতে চলেছেন, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ঘোষণা এবং সেটার বাস্তব রূপায়ণ, এর মধ্যে কতটা ফারাক শেষ পর্যন্ত রয়ে গেল সেটা 2026-এ ভোটের ফলাফল বলবে। কিন্তু হুমায়ুন কবির মনে করছেন যে তিনি বাবরি মসজিদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট চেয়ে কিছুমাত্র অন্যায় করেননি। তার কারণ তার যুক্তি, বাবর একজন অত্যাচারী শাসক ছিলেন কিনা সেটা তো আমরা এই মুহূর্তে যারা বেঁচে আছি তারা কেউ দেখিনি, কিন্তু বাবরি মসজিদ ভাঙার যে ছবি এটা সারা ভারতবর্ষ দেখেছে। সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের সেন্টিমেন্টে ওই ছবিটা আঘাত করেছে এবং তিনি সেই আঘাতপ্রাপ্ত যে সেন্টিমেন্ট সেটাকে আবার নতুন করে এই মুর্শিদাবাদের মাটিতে এখান থেকে 1.8 কিলোমিটার দূরত্বে যে বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন, সেখানে যেমন প্রত্যেকটি মানুষ এসে ইট দিচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ লোহার রড দিচ্ছেন, কেউ মার্বেল দিতে চেয়েছেন, তাদের ক্ষেত্রে হুমায়ুন কবিরের বার্তা যে যদি তিনি রাজ্যে ক্ষমতায় আসেন অর্থাৎ তার দল যদি রাজ্যে একটা তাৎপর্যপূর্ণ কিং মেকারের ক্ষমতাতেও যেতে পারে, তাহলেই একমাত্র বাবরি মসজিদ অর্থাৎ এই মানুষগুলোর দান সেটা বাস্তবায়িত হতে পারে। কারণ এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অথবা রাজ্যের বিরোধী দল বিজেপি, যারা 2026 সালে ক্ষমতায় আসার জন্য ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে, এদের দুজনের যে কোনো একজন থাকলে কিন্তু মানুষের এই যে দান, এই দান বিফলে যাবে। কারণ শেষ পর্যন্ত 3 বছর বাদে ওই মসজিদ তখন আর তৈরিই হবে না। অর্থাৎ একদিকে বাবরি মসজিদের সেন্টিমেন্ট, নিজের নতুন দল, মুর্শিদাবাদ জেলাতে দলের জন্য বিশেষ ফর্মুলা, তার সঙ্গে প্রথমে যে 135 জন প্রার্থী হুমায়ুন কবির তার ইঙ্গিত দিয়েছিলেন, সেটা কিন্তু এই মুহূর্তে বেড়ে 294 দাঁড়ালো। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু শুনবো। কিছুক্ষণ আগে হুমায়ুন কবির, ভরতপুরের দলহীন বিধায়ক, তিনি ঠিক কি বিস্ফোরক বক্তব্য জি 24 ঘন্টাকে জানিয়েছেন, শুনুন।
294টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। ওইসব তো আর আপনাকে বলার কথা না, আপনার জানারও কথা না। হুমায়ুন কবির তার বক্তব্য আমরা শুনছিলাম। আমি আবার একটু অয়নের কাছে যাই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বেলডাঙ্গা মাঠ থেকে মির্জাপুর, যেখানে আগামীকাল তিনি দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। অয়ন, আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য, তোমায় দেওয়া সেই বক্তব্য, যেখানে তিনি একেবারে মুর্শিদাবাদ জেলার গণ্ডির মধ্যে তিনি যেখানে তৃণমূল শূন্য করার এতক্ষণের ডাক দিচ্ছিলেন, আর এবার তিনি মুর্শিদাবাদ থেকে বেরিয়ে গোটা রাজ্যে ছড়িয়ে যাওয়ার বার্তা দিলেন প্রায় বলা যেতে পারে। সেক্ষেত্রে তিনি এটাও বললেন যে তিনি জোট শরিকদের কথাও কিন্তু উল্লেখ করলেন তার বক্তব্যে, কিন্তু তিনি যাদের জোট বার্তা দিয়েছেন তারা তো এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইতিবাচক সাড়া দেয়নি। অধীর চৌধুরীর কাছ থেকে এখনো পর্যন্ত হুমায়ুন কবির ইতিবাচক কোনো সাড়া পাননি, এবং অন্য দলগুলি তার যে প্রস্তাব সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্যই করেননি। হুমায়ুন কবির তার নিজের যে ক্যালকুলেশন, সেটা হচ্ছে রাজ্যের যে সমস্ত জেলাতে সংখ্যালঘু ভোটার বেশি, তারা প্রত্যেকে তার বাবরি মসজিদ সেন্টিমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করবেন এবং সেই সেন্টিমেন্টের পরিপ্রেক্ষিতে তাকে ভোট দেবেন। কিন্তু এখানে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন শুধুমাত্র বাবরি মসজিদ সেন্টিমেন্টের পাশাপাশি যে কোনো সাধারণ নির্বাচনে আরো বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, যার মধ্যে অন্য একটা হচ্ছে উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তাঘাট, আলো, সার্বিক পরিকাঠামো, এবং তার থেকেও বড় কথা এই মুহূর্তে রাজ্যের শাসক দল তারা একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প এবং তারা 2 টাকা চাল, গম, রেশন এই দুটোই কিন্তু মানুষকে পৌঁছে দেয়, গরিব মানুষকে পৌঁছে দেয়। অতএব একদিকে গরিব মানুষের জীবনের যে বেসিক নেসেসিটি, আর তার সঙ্গে বাবরি মসজিদ কেন্দ্রিক তাদের যে সেন্টিমেন্ট, এর মধ্যে শেষ পর্যন্ত কার দিকে পাল্লা ভারী হয় তার উপর নির্ভর করছে হুমায়ুন কবিরের 2026 সালের 135 বা তার নিজের এই মুহূর্তে যে বক্তব্য 294, তাতে যে ভোট তিনি প্রার্থী দিচ্ছেন সেই প্রার্থীদের মধ্যে কতজন, কোন কোন সংখ্যালঘু এলাকাতে কত মানুষের কাছে শেষ পর্যন্ত কত পার্সেন্ট ভোট টানবেন নিজের দিকে, তার উপর কিন্তু তারও রাজনৈতিক ভাগ্য নির্ভর করছে, কথা নিঃসন্দেহে বলা যায়। একেবারে অয়ন, অনেক ধন্যবাদ তোমায়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি মির্জাপুরের বেলডাঙ্গা মাঠ থেকে আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার শোনাবো, আমাদের আরো বেশ কিছু বক্তব্য হুমায়ুন কবিরের আমাদের কাছে এসে পৌঁছেছে। হুমায়ুন কবির তিনি আরো কি বলছেন শুনুন। হুমায়ুন কবিরকে আজকের দিনে কোথাও বাধা দিলে, যে থানা বাধা দেবে, যে থানা মিথ্যা মামলা দেবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সেই থানা ঘেরাও করে ইট খুলে নেব। থানা এক একটা ইট খুলে নেব, পাবলিক খুলে নেবে, আমার সমর্থকরা খুলে নেবে। আমার ডাকে হাজার হাজার লোক কালকে দেখে নেবেন, বলছি তো 4 লাখ লোক এখানে। হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শুনছিলাম। আমরা এই সামগ্রিক পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলবো। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুমন বাবু, হুমায়ুন কবির তার নয়া দলের আত্মপ্রকাশ আগামীকাল, এবং তার বক্তব্য আমরা শুনছিলাম যে 24 ঘন্টাকে দেওয়া, তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স একদম তুঙ্গে। কিন্তু হুমায়ুনের দলের এই আত্মপ্রকাশ যে বঙ্গ রাজনীতিতে আদৌ কোনো ফ্যাক্টর হতে পারবে কি? কারণ তিনি যাদের জোট বার্তা দিয়েছেন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, তারা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম কোনো বক্তব্যই দিতে রাজি নন, কোনো ইতিবাচক সাড়াই পাওয়া যায়নি। আর এদিকে মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে তিনি গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে চাইছেন। আদৌ সম্ভব? দেখুন, গোটা রাজ্যে হুমায়ুন কবির কি করতে পারবেন আমি জানি না, কিন্তু মুর্শিদাবাদ এবং মালদা পাশাপাশি দুটি সংখ্যালঘু অধ্যুষিত জেলায় হুমায়ুন যে একটা এফেক্ট ফেলতে চাইছেন সেটা পরিষ্কার। এবং আমার ধারণা যে হুমায়ুন যেহেতু প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতায় নওশাদ সিদ্দিকীকে পেছনে ফেলে দিয়েছেন, শেষ পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিট মানে মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন সিপিএম শেষ পর্যন্ত মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের হাত ধরে নেবে। সেটা হলে রাজনৈতিকভাবে তৃণমূল তার কিভাবে মোকাবিলা করবে সেটা তৃণমূলকেই ঠিক করতে হবে। কারণ অধীর চৌধুরী এখনো কোনো সাড়া না দিলেও অধীরের সঙ্গে হুমায়ুনের একটা পুরনো যোগাযোগ রয়েছে। আমি যে বিষয়টার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা হুমায়ুনের যে বাইট শোনাচ্ছেন সেই বাইটের মধ্যে দেখবেন একটা উগ্রপন্থার ইঙ্গিত আছে, যে ইট খুলে নেব। আমরা যদি আমাদের তো সমস্ত রাজনীতিকেই স্থানিক বিচারে বিচার করতে হয়।
দেখুন, মুর্শিদাবাদে যেখানটায় দাঁড়িয়ে হুমায়ুন কবির এইসব কথা বলছেন তার থেকে বাংলাদেশ সীমান্ত খুব দূরে নয়। আমরা বাংলাদেশে আজকাল মানে গত কয়েক মাসে ওসমান হাদির মতো নেতাদের মুখে যে ধরনের কট্টরবাদী বক্তব্য শুনেছি, হুমায়ুন কবির হয়তো সেই রাস্তাতেই হাঁটতে চলেছেন যে আমি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, আমাকে বাধা দিলে থানার ইট খুলে নেব। এই যে প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ করা, এটা হুমায়ুনের এক ধরনের উস্কে দেওয়ার রাজনীতি, যেটা আমরা সীমান্তের ওপারে, আবারও বলছি, বাংলাদেশ সীমান্ত থেকে খুব দূরে না, যেখানে হুমায়ুন এইসব কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। ফলে সেখানে এইভাবে একটা মুসলিম জনমতকে প্রভাবিত করার একটা সচেতন চেষ্টা হুমায়ুনের থাকবে। আমি খুব অবাক হব না হুমায়ুন যদি তার এই তথাকথিত মুসলিমবাদী দলটির মানে দলের নাম হয়তো হাদির মতোই একটা ইনকিলাব মঞ্চ রেখে দিলেন, যাতে সিপিএম এর সুবিধা হয় একটা প্রগতিশীল আইডিওলজি দিয়ে জোট করতে। এবং সেটা তখন কিন্তু একটা মানে খুবই মানে কি বলবো, খুবই আমার কাছে বিপজ্জনক, কিন্তু মুর্শিদাবাদের জন্য হয়তো একটা খুবই মানে ঘটনাবহুল রাজনৈতিক চেহারা নেবে। সেই রাজনৈতিক চেহারাকে তৃণমূল, যারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, তারা কিভাবে মোকাবিলা করে, এবং কংগ্রেস, যাদের একটা সর্বভারতীয় চরিত্র আছে, তারা কিভাবে দেখে, সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। কারণ কংগ্রেস এবং তৃণমূল দুজনেই জানে এই ধরনের কোনো মুসলিম তথাকথিত উগ্র মুসলিমবাদী দল তৈরি হলে তারা কি করতে পারে। ফলে সেইটার দিকে অবশ্যই নজর থাকবে। আমার মনে হয় আলিমুদ্দিন স্ট্রিট মানে সিপিএম অলরেডি হুমায়ুনের দিকে হয়তো ঝুঁকেই থাকবে, কারণ সিপিএম এর এ বিষয়ে খুব একটা আদর্শগত নেই। সিপিএম এর আগে নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট বেঁধেছিল, ফলে নওশাদের চাইতে এক ধাপ উপরে কথাবার্তা বলা হুমায়ুনের সাথে কেন জোট বাঁধবে না। কিন্তু কংগ্রেস কিভাবে সেটাকে দেখে, সর্বভারতীয় কংগ্রেস, আর পশ্চিমবঙ্গের তৃণমূল কিভাবে মুর্শিদাবাদে হুমায়ুনের চ্যালেঞ্জকে মোকাবিলা করে। কেন আমি এই কথাটা বলছি, কারণ 2021-এর নির্বাচনে মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা আসনই তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। পাশের জেলা মালদাতে, যেখানে 12টা বিধানসভা আসন, সেখানেও তৃণমূল 2021-এ দুর্ধর্ষ ফলাফল করেছিল। এই দুটো জেলাতেই হুমায়ুনের চ্যালেঞ্জ তৃণমূলকে মোকাবিলা করতে হবে। সেই মোকাবিলাটা কতটা তৃণমূল নিজের উন্নয়ন, নিজের ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং ভোট ভাগ হয়ে গেলে বিজেপির কি সুবিধা হতে পারে, সেটা বুঝিয়ে করতে পারবে, সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে সুমন বাবু। সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।